হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাকাউন্টেক্স বাংলা। আজকে থেকে আমরা আমাদের ইকোনমিক্সের রিভিশন সিরিজ চালু করেছি। আর এই চ্যানেলে কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য ডেডিকেটেড ভিডিওস থাকবে। তো শুরু হবে আজকে থেকে আমাদের ইকোনমিক্সের রিভিশন সিরিজ। আজকে হচ্ছে রিভিশন ডে 1, আর আমরা মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 1, তোদের বই অনুযায়ী যেটা চ্যাপ্টার 1 আছে সেমিস্টার 2-তে, সেটা আমরা স্টার্ট করব, যেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মার্কেট। তোরা ভালো মতন জানিস তোদের সেমিস্টার 1-এর ক্ষেত্রেও যেটা ছিল, দুটো পার্ট ছিল, একটা মাইক্রো ইকোনমিক্স আর একটা স্ট্যাটিস্টিক্স এর পার্ট। ঠিক সেরকম ভাবে এখন তোরা রয়েছে সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-তেও সেম ভাবে মাইক্রো ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স এর পার্ট আছে। তো তোদের যেটা চ্যাপ্টার 1 আছে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট। তো আমরা ওইটা দিয়েই আজকে ডে 1টাকে স্টার্ট করব। চল হেডিং দিয়ে দে, ডিফারেন্ট টাইপ অফ মার্কেটস। ডিফারেন্ট টাইপস অফ মার্কেট। ফার্স্টেই আমাদেরকে জেনে নিতে হবে যে মার্কেট কি, হোয়াট ইজ মার্কেট। সেমিস্টার 1-এ আমরা ডিমান্ড, সাপ্লাই এই ধরনের চ্যাপ্টার্সগুলোকে পড়েছিলাম এবং দেখেছিলাম ডিমান্ড যারা করে তাদেরকে বলা হয় কনজিউমার, আর সাপ্লাই যারা করে তাদেরকে বলা হয় প্রডিউসার্স বা সাপ্লায়ার। তো মার্কেট বলতে আমরা কি বুঝি? মার্কেট হচ্ছে এমন একটা প্লেস যেখানে দুটো মানুষেরই উপস্থিতি থাকে। মানে কনজিউমার যে পারচেস করতে চায়, অর্থাৎ যে ডিমান্ড করে, সে থাকবে, এবং তার ডিমান্ডকে ফুলফিল করার জন্য থাকে হচ্ছে সাপ্লায়ার কিংবা প্রডিউসার্স। তাহলে মার্কেট তৈরি হয় দুটো ধরনের ক্যাটাগরির মানুষকে নিয়ে। একটা হচ্ছে কনজিউমার বা কাস্টমার, আর অন্যদিকে থাকে প্রডিউসার্স বা সাপ্লায়ার। ওকে, এই দুটো মানুষের এঙ্গেজমেন্টে যে জায়গাটা তৈরি হয় তাকেই বলা হয় মার্কেট। এবার তোদের সিলেবাস অনুযায়ী মার্কেট আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। এবার এই যে ডিফারেন্সিয়েশনটা করা হয়েছে, যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে, সেটার আবার অনেকগুলো বেসিস আছে। মানে অনেকগুলো বেসিসের উপর ডিপেন্ড করে তার আবার টাইপ আছে। তাহলে ফার্স্টে জেনে নেব আমরা কতগুলো বেসিসের টাইপ পড়তে চলেছি। তোদের সিলেবাস অনুযায়ী ক্লাসিফিকেশনে 4টে বেসিসকে নিয়ে আলোচনা করা হয়েছে, মানে 4টে বেসিস থাকবে, তার আন্ডারে বিভিন্ন টাইপের মার্কেটকে আমরা পড়বো একটা একটা করে। ফার্স্টে আগে আমরা জানবো হচ্ছে কি কি ক্লাসিফিকেশন আছে কোন কোন বেসিসের ওপর। তাহলে লেখ ক্লাসিফিকেশন অফ মার্কেট। লেখ ক্লাসিফিকেশন অফ মার্কেট। এখানে আমরা ফার্স্টে কতগুলো বেসিসের ওপর টাইপকে দেখব সেইগুলোকে আগে দেখব। 4টে টাইপের আমরা বেসিসকে ডিল করব। ওকে, নাম্বার 1, according to geographical area. according to geographical area, নামটা শুনেই বোঝা যাচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে জায়গার বেসিসে কি কি ধরনের মার্কেট হয় সেটাকে আমরা ফার্স্টে দেখব। সেকেন্ড আমরা দেখব হচ্ছে according to the type of commodity. type of commodity. দেন দেখব according to the time period. according to the time period. and last দেখব on the basis of degree of competition. এই 4টে বেসিসকে নিয়ে আমরা পড়াশোনা করব। নাম্বার 1 থাকবে হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়ার বেসিসে, নাম্বার 2 থাকবে হচ্ছে কমোডিটির টাইপের বেসিসে, নাম্বার 3 থাকবে হচ্ছে টাইম পিরিয়ডের বেসিসে, আর নাম্বার 4 থাকবে হচ্ছে ডিগ্রি অফ কম্পিটিশনের বেসিসে। এইবার এই জায়গাটাকে ভালো করে দেখ, এই যে অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ড, প্রথমত জানতে হবে এই টাইপটা মানে এই বেসিসের ব্যাপারে কথা বলেছিলেন আমাদের বিখ্যাত একজন ইকোনমিস্ট, তার নাম হচ্ছে প্রফেসর আলফ্রেড মার্শাল। মানে এই টোটাল এই যে অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ড এই ব্যাপারে যে মার্কেটের টাইপের কথা বলেছেন, তিনি হলেন একজন বিখ্যাত ইকোনমিস্ট, আর তার নাম হচ্ছে প্রফেসর আলফ্রেড মার্শাল।
যাকে কিনা শর্টে প্রফেসর মার্শালও বলা হয়ে থাকে। প্রফেসর মার্শাল কিংবা প্রফেসর আলফ্রেড মার্শাল সেমই ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, টাইম পিরিয়ড বলতে প্রথমেই বলছি, আমরা যখন আবার করব তখনও বলবো, টাইম পিরিয়ডের বেসিসে বলতে কিন্তু কোনো রকম টেনিওর বা কোনো রকম টাইমের কথা বলা হয়নি। মানে শর্ট টার্ম পিরিয়ড, লং টার্ম পিরিয়ডে এই ধরনের পিরিয়ডকে ভাগ করতে গিয়ে কোনো রকম টেনিওরের কথা বলা হয়নি। যখন করব আরো ডিটেলসে বুঝবো। তার আগে চল ফার্স্ট থেকে দেখে নিতে থাকি। ফার্স্টে আমরা দেখবো অ্যাকর্ডিং টু দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া কত ধরনের মার্কেট আছে। হেডিং দে 1 নম্বরে according to the geographical area. According to the geographical area. জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী আমাদের মার্কেট আছে হচ্ছে 3 ধরনের। ক ধরনের? 3 ধরনের। কি কি? নাম্বার 1 লোকাল মার্কেট। নাম্বার 1 লোকাল মার্কেট। সেকেন্ড ন্যাশনাল মার্কেট। and third international market. ওকে, লোকাল মার্কেট বলতে কি বোঝানো হয়? লোকাল মার্কেট বলতে যখন নিজের এরিয়ার, ধর তুই যেখানে রয়েছিস সেই এরিয়া জুড়ে যে মার্কেটকে দেখতে পাই, কোনো পার্টিকুলার সিটির বেসিসে বা কোনো পার্টিকুলার স্টেটের বেসিসে যে মার্কেটকে আমরা দেখি সেই মার্কেটকে বলি আমরা লোকাল মার্কেট। তারপর আসে ন্যাশনাল মার্কেট। ন্যাশনাল মার্কেট মানে আমরা আমাদের দেশের, টোটাল দেশের অর্থাৎ ডোমেস্টিক মার্কেটের কথা বুঝি। মানে আমাদের ইন্ডিয়ার তো একটা ম্যাপ আছে, সেই ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে থাকা আমাদের ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেটকে বলা হয় ন্যাশনাল মার্কেট। আর ইন্টারন্যাশনাল মার্কেট মানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিকে ক্রস করে যে মার্কেটকে আমরা দেখতে পাই, মানে গ্লোবালি যে মার্কেটটা রয়েছে কমপ্লিটলি, সেই গ্লোবাল মার্কেটকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্কেট। এইগুলো নিয়ে তোদের বইতে অত ডিটেলস নেই। মেইন জিনিস আছে হচ্ছে তোদের এই দুটোতে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ড, যেটা বলেছেন প্রফেসর মার্শাল, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ কম্পিটিশন। এই দুটোকে নিয়ে 3 নম্বর আর 4 নম্বরকে নিয়ে ইন ডিটেলসে তোদের পুরো সিলেবাসের মধ্যে আছে। আর বাকিগুলো জাস্ট টাইপগুলোকে মনে রাখলেই তোদের জন্য এনাফ। এবার 2 নম্বর দিয়ে লেখ অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ কমোডিটি। মানে কমোডিটি বলতে গুডস অ্যান্ড সার্ভিস কি ধরনের হবে সেইটার অনুযায়ী আবার মার্কেট 3 ধরনের। ক ধরনের? এখানেও মার্কেট 3 ধরনের। এবার দেখব কি কি। 1 নম্বরে আছে হচ্ছে কমোডিটি মার্কেট। মানে কি ধরনের গুডস তার উপর ডিপেন্ড করে মার্কেট গড়ে ওঠে, মানে বিভিন্ন কমোডিটিকে বেস করে। যেরকম আমরা যদি বলি জুট মার্কেট, তার মানে শুধুমাত্র পার্টিকুলার জুট কমোডিটিটার কথা বলা হচ্ছে এবং তাকে ঘিরে যে মার্কেটটা গড়ে উঠেছে সেটা হচ্ছে জুট মার্কেট। কিংবা আমি যদি বলি অটোমোবাইল, ঠিক আছে, এই ধরনের কোনো স্পেসিফিক কমোডিটিকে ঘিরে যে মার্কেটগুলো গড়ে ওঠে তাকে বলা হয় কমোডিটি মার্কেট। এবার আসে হচ্ছে ফ্যাক্টর মার্কেট। যখন আমরা অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন অর্থাৎ ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, এই সমস্ত জিনিসকে নিয়ে যে মার্কেটকে আমরা দেখি তাকে বলি আমরা ফ্যাক্টর মার্কেট। আর বাকি রইল হচ্ছে আমাদের শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের কথা তো আমরা কম বেশি সবাই জানি মোটামুটি। শেয়ার মার্কেট মানে হচ্ছে কোম্পানির বিভিন্ন শেয়ার যে জায়গা থেকে আমরা কিনতে পারি, সেটার জন্য একটা স্পেসিফিক মার্কেট গড়ে উঠেছে, যেটা আগে কিনা ফিজিক্যালি হ্যান্ডেল করা হতো, এখন আমরা কমপ্লিটলি ডিজিটাল ফর্মে সেগুলোকে ইউজ করতে পারি। তো সেই মার্কেটটাকে বলা হয় শেয়ার মার্কেট। ওকে, এইবার তোদের এই 3 নম্বর থেকে কিন্তু মেন জিনিস শুরু হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ড যে মার্কেটগুলো রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ড। অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ডকে আমি প্রথমেই বললাম, এই ধরনের টাইপের মার্কেটকে কিন্তু আমরা কোনো রকম টেনিওর বা কোনো স্পেসিফিক টাইমের উপর ডিপেন্ড করে ভাগ করি না। এটাকে আমরা ডিমান্ড, সাপ্লাই কিংবা ফ্যাক্টর অফ প্রোডাকশনের কিছু ইনপুটের ওপর ডিপেন্ড করে এই মার্কেটগুলোর টাইপকে কিন্তু আমরা মেজার করি। ফার্স্টে লিখে নে, তারপর বলছি। এটা অনুযায়ী কিন্তু মার্কেট 4 ধরনের। কত ধরনের? 4 ধরনের। কি কি? ফার্স্ট ওয়ান ইজ ভেরি শর্ট রান। তারপরেরটা হচ্ছে শর্ট রান। তারপর হচ্ছে লং রান, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে ভেরি লং রান। ওকে,
তাহলে এই প্রত্যেকটা জিনিসকে তোরা রোমান হরফে 1 2 3 4 কর। 1, এটা 2, এটা 3 আর এটা 4। ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা কাকে নিয়ে ডিল করব? ভেরি শর্ট রান। আচ্ছা, এই ধরনের মার্কেটের বর্ণনা কে দিয়েছিলেন? প্রফেসর মার্শাল দিয়েছিলেন। এবং তিনি বলেছেন এই মার্কেটগুলোর টাইপ দিতে গিয়ে প্রথমে যে ভেরি শর্ট রান মার্কেটটা আছে সেখানে তিনি অ্যাজিউম করেছেন যে সাপ্লাই আমাদের কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তার আগে সবথেকে আগে বলি, মার্কেটে কোনো কমোডিটি প্রাইস সিলেকশন করার বা প্রাইস মেজার করার কি নিয়ম আছে সেটা যদি জেনে থাকিস, তোরা যদি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পড়ে থাকিস তাহলে জানবি, বা যদি না জেনে থাকিস একবার জেনে নে। মার্কেটে কাদেরকে নিয়ে ডিল করি? কনজিউমার অ্যান্ড প্রডিউসার্স, দুজনকে নিয়ে ডিল করি। কনজিউমার কি করে? কনজিউমারের টুলসটা কি? ডিমান্ড। ডিমান্ড কে করে? কনজিউমার। আর সাপ্লাই কে করে? প্রডিউসার্স। তো দুটো মানুষের এঙ্গেজমেন্ট যখন মার্কেটে আছে, তার মানে ডিমান্ড আর সাপ্লাই দুটো একসঙ্গে থাকবে। আর মার্কেটে কোনো জিনিসের প্রাইস ডিটারমাইন করা হয়, ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপ যায়, সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপ যায়, এবং তাদের ইন্টারসেক্ট পয়েন্টটা হচ্ছে মার্কেটের ইকুইলিব্রিয়াম জোন তৈরি হয়। এবং এইখান থেকেই কিন্তু আমরা আমাদের মার্কেটের কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যে কোনো কিছুর প্রাইস ডিটারমাইন করি, যেখানে ডিমান্ড আর সাপ্লাই পয়েন্টটা ইন্টারসেক্ট করে, মানে মিট করে। সেই জায়গাকে বলা হয় মার্কেটের ইকুইলিব্রিয়াম জোন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে প্রাইসটা দেখা যায়, সেই প্রাইসটাকেই আমরা সেই কমোডিটিটার জন্য সিলেক্ট করি। এইভাবে মার্কেটে কিন্তু প্রাইস ডিটারমিনেশন হয়। এইবার যদি আমরা দেখি ভেরি শর্ট রানের ক্ষেত্রে, ভেরি শর্ট রানের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে কোনো রকম টেনিওর থাকবে না। তাহলে ভেরি শর্ট রানে প্রফেসর মার্শাল কি বলছে? যে এখানে সাপ্লাই কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। সাপ্লাই হয়ে যাবে কনস্ট্যান্ট। এটা কিন্তু পুরোটাই অ্যাজাম্পশন, এখানে অ্যাজিউম করা হয়ে যাচ্ছে সাপ্লাই কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে তুই বল, মার্কেটে যদি সাপ্লাই কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে বাকি ফ্যাক্টর কি পড়ে রইলো, বাকি টুলস কি পড়ে রইলো যে যার উপর ডিপেন্ড করে মার্কেটের প্রাইসকে ডিটারমাইন করব? ডিমান্ড। অবভিয়াসলি তাই জন্য ভেরি শর্ট রান মার্কেটে ডিমান্ডের উপর ডিপেন্ড করেই কিন্তু কমোডিটির প্রাইস ডিটারমাইন করা হয়। তাহলে লেখ, প্রথমেই লেখ ভেরি শর্ট রানে দ্য সাপ্লাই is assumed to be constant. কি হবে? সাপ্লাই কি হবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রাইসকে ডিটারমাইন করবে অবভিয়াসলি ডিমান্ড কার্ভের উপর ডিপেন্ড করে আমরা প্রাইস সিলেক্ট করব। তাহলে ইন সাচ আ মার্কেট, এই ধরনের মার্কেটে প্রাইস ফ্লাকচুয়েটস উইথ ডিমান্ড। প্রাইস ফ্লাকচুয়েটস উইথ ডিমান্ড। এবার একটা লাস্ট লাইন লেখাবো এই জায়গাটায়, এটাকে একটু সাইড করে দিচ্ছি, ওপর তুলে দিচ্ছি এখানটায়, ঠিক আছে? এভাবে মার্কেটে প্রাইস সিলেকশন হয়, জিনিসটা রেখে দিলাম। আচ্ছা, তারপরের পয়েন্টটা কিন্তু খুব ভালো করে লেখ, আগে লেখ তারপর ভালো করে বোঝাবো। লেখ, ইফ ভেরি শর্ট রান মার্কেটে বলছে, ইফ ডিমান্ড ইনক্রিজেস প্রাইস increases and if demand decreases price decreases। এই জায়গাটা দেখে যারা সেমিস্টার 1-এ ডিমান্ড চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েছিস তাদের মনে এক্ষুনি একটা প্রশ্ন আসা উচিত যে আমরা তো জানতাম যে ডিমান্ড ইনক্রিজ করলে প্রাইস ডিক্রিজ করে, মানে উল্টোটা যদি বলি, প্রাইস ইনক্রিজ করলে ডিমান্ড কিন্তু ডিক্রিজ হয়, আর প্রাইস যদি ডিক্রিজ হয় তাহলে ডিমান্ড ইনক্রিজ হয়। এটাই তো জেনারেল রুল। যদি লাক্সারি গুডসের কথা ছেড়ে দিই, নর্মালি যদি আমরা জেনারেল রুলের কথা বলি, যে কোনো কিছু গুডসের ক্ষেত্রে প্রাইস যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি ডিমান্ড কমে যায়, আর প্রাইস কমে গেলে ডিমান্ড বেড়ে যায়। তাহলে এই লাইনটার অর্থটা কি? যে ডিমান্ড ইনক্রিজেস প্রাইস ইনক্রিজেস, ডিমান্ড ডিক্রিজেস প্রাইস ডিক্রিজেস। তাহলে কি এটা এক্সেপশন টু দ্য জেনারেল রুল? একদমই না। এইটা এক্সেপশন টু দ্য জেনারেল রুল না, যেটা জেনারেল রুল সেটাই, কিন্তু জিনিসটাকে একটু অন্যভাবে বোঝানো হয়েছে। যদি বলি এইখানে সাপ্লাই কনস্ট্যান্ট, ফার্স্টেই বলে দিয়েছে কি অ্যাজিউম করা হয়ে গেছে সাপ্লাই কনস্ট্যান্ট।
তার মানে মার্কেটে যা কিছুই হোক সাপ্লাই কি থাকবে? কনস্ট্যান্ট। সে ফর এক্সাম্পল এই মার্কেটে এমন একটা মার্কেটের কথা বলা হচ্ছে যেখানে সাপ্লাই 1000 ইউনিট তৈরি করা হয় এবং সেটাই কিন্তু ফিক্সড। ডিমান্ড বেড়ে যাক কিংবা কমে যাক তার উপর ডিপেন্ড করে সাপ্লাই বাড়বে বা কমবে না। সাপ্লাই যদি 1000 ইউনিট থাকে, সে ফর এক্সাম্পল ডিমান্ড আসলো 2000 ইউনিটের, তাহলে সাপ্লাই কনস্ট্যান্ট থাকলে সাপ্লাই তো আমরা বাড়াতে পারবো না। ডিমান্ড যদি বেশি থাকে তাহলে কাদের মধ্যে যুদ্ধ লাগবে? কনজিউমারদের মধ্যে। ধর আমার সেম প্রোডাক্টটা 10 পিস লাগবে, আর একজনেরও 10 পিস লাগবে, আর একজনেরও 10 পিস লাগবে, এরকম করে অনেকের লাগবে। কিন্তু আমাদের সাপ্লাই ফিক্সড হওয়ার কারণে সাপ্লায়ার সবাইকে জিনিসটা প্রোভাইড করতে পারবে না, এবং যাদের নিড থাকবে তারা তখন বলবে আমরা বেশি অ্যামাউন্ট পে করছি, আপনি আমাকে দিন। এবং ওয়ার সিচুয়েশন লাগবে কাদের মধ্যে? কনজিউমারদের মধ্যে। যার ফলে প্রাইস কি হয়ে যাবে? ইনক্রিজ। সেই কথাটাই বলেছে যে ডিমান্ড ইনক্রিজ হয়ে গেলে সাপ্লাই কনস্ট্যান্ট থাকার জন্য কি হয়ে যায়? প্রাইস ইনক্রিজ করে যায়। অ্যান্ড ভাইসি ভার্সা, মানে যদি ডিমান্ড কমে যায় তার মানে সাপ্লায়ারের কাছে প্রচুর সাপ্লাইয়ের মাল পড়ে আছে, এবং স্টক যাতে পড়ে না থাকে, জিনিস যাতে নষ্ট না হয়, স্টক ক্লিয়ারেন্সের জন্য যেরকম আমাদের রিয়েল লাইফ মার্কেটে প্রচুর যখন মাল হয়ে যায়, প্রচুর যখন সাপ্লায়ারের কাছে স্টক থাকে, তখন স্টক ক্লিয়ারেন্স সেল চলে, সে চৈত্র মাসে চৈত্র সেল চলে, এছাড়া বিভিন্ন টাইমে স্টক ক্লিয়ারেন্স সেল চলে। তো তাহলে এই যে প্রডিউসার্সদের কাছে যখন অনেক জিনিস পড়ে থাকে, স্টকটাকে ক্লিয়ার করবে বলে কি করে? সেই স্টক ক্লিয়ারেন্স সেল দেয়, যার ফলে কি হয়? দাম কমে যায়। তো ভাইসি ভার্সাতে কি হচ্ছে? ডিমান্ড ডিক্রিজ করছে, তাই জন্য প্রাইসও কি হয়ে যাচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে, যাতে সাপ্লায়ারদের থেকে সাপ্লাইয়ের স্টক যা আছে সেটা যাতে বেরিয়ে যায়, নষ্ট না হয়। এটা হচ্ছে ভেরি শর্ট রান মার্কেটের ফিচার্স। ঠিক আছে, এরপর আমরা দেখব হচ্ছে 2 নম্বর দিয়ে শর্ট রান মার্কেট। কি মার্কেট? শর্ট রান মার্কেট। আবারও এক কথা বলবো যে এই মার্কেটে কিন্তু আমরা কি দেখব না? কোনো টাইম পিরিয়ড দেখব না। ভেরি শর্ট রানে যেরকম দেখলাম নির্দিষ্টভাবে সাপ্লাই রেখে দেওয়া হয়েছে, মানে সাপ্লাইকে কনস্ট্যান্ট করা হয়েছে, সেরকম ভাবে শর্ট রানটাকে ডিপেন্ড করা হবে, মানে শর্ট রানে প্রাইস মেজার করা হবে ডিপেন্ড আপন আ ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু প্রাইস মেজার করা হয়। ডিপেন্ড অন ফ্যাক্টর অফ প্রোডাকশন। আচ্ছা, আমাদের এই ফ্যাক্টর অফ প্রোডাকশন কি কি আছে একটু বল। সবাই জানিস, মুখে মুখে বল আমার সঙ্গে। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ইয়েস, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। অর্গানাইজেশনকে অন্টারপ্রেনারও বলতে পারিস, অনেক জায়গায় অন্টারপ্রেনার থাকে, সেমই জিনিস। শর্ট রান মার্কেটের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এই ফ্যাক্টর অফ প্রোডাকশনের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর হবে ফিক্সড এবং যেটা থাকবে কনস্ট্যান্ট, মানে ফিক্সড ফ্যাক্টরকে আমরা চেঞ্জ করতে পারবো না। বাট ভেরিয়েবল ফ্যাক্টর যেটা আমাদের থাকবে বিজনেসে, সেটা আমরা যত ইচ্ছা চেঞ্জ করতে পারবো। ধরে নিই আমার বিজনেসে ফিক্সড ফ্যাক্টর হিসাবে আমি রাখলাম বিল্ডিং অ্যান্ড মেশিনারিজ। ঠিক আছে, এই যে আমরা বিজনেস শুরু করলাম বিল্ডিং আর মেশিনারিজ দিয়ে, সেই জিনিসটা, সেই ফ্যাক্টরটা, বিল্ডিং কি ধরনের ফ্যাক্টর? ফিক্সড ফ্যাক্টর, যেটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কিন্তু ভেরিয়েবল ফ্যাক্টর কি হবে? চেঞ্জেবল। ভেরিয়েবল ফ্যাক্টর হিসাবে আমি রাখতে পারি এমপ্লয়িজ, মানে লেবার্স, যারা কাজ করবে, যারা প্রোডাকশন করবে, তাদেরকে আমরা যত ইচ্ছা আনতে পারি। আমার ইচ্ছা হলে আমি 10টা লেবার্স আনতে পারি, আমি ইচ্ছা হলে বাড়াতে পারি, 20টা লেবার্স আনতে পারি, আমি ইচ্ছা হলে কমাতে পারি, 10টা থেকে 5টা লেবার্সও করতে পারি। তাই ভেরিয়েবল ফ্যাক্টর কি থাকবে? চেঞ্জ হবে। তাই সাপ্লাই কিসের উপর ডিপেন্ড করবে? মানে জিনিসের প্রাইস কিসের উপর ডিপেন্ড করবে? ভেরিয়েবল ফ্যাক্টরের উপর, কারণ ওই ফ্যাক্টরটাকে আমরা যত ইচ্ছা ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারবো। লেবার যত বেশি বাড়াবো সাপ্লাই তত বেশি ইনক্রিজ হবে, আর লেবার যত বেশি আমি কমাবো সাপ্লাই তত আমাদের ডিক্রিজ হবে। তো মার্কেটে এইভাবে কিন্তু কমোডিটির প্রোডাকশন চলবে। ঠিক আছে, তাহলে এই শর্ট রান মার্কেটে কি হবে? ফিক্সড ফ্যাক্টর যেটা কিনা হবে কনস্ট্যান্ট। ফিক্সড ফ্যাক্টর কি হবে? কনস্ট্যান্ট। এক্সাম্পল বিল্ডিং, মেশিনারি, এটসেট্রা। ঠিক আছে, আর ভেরিয়েবল ফ্যাক্টর যেটা কিনা আমরা চেঞ্জ করতে পারবো, মানে ভেরিয়েবল ফ্যাক্টর হবে চেঞ্জেবল, মানে আমি যত ইচ্ছা লেবার্সকে আনতে পারবো, ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। এক্সাম্পল লিখে রাখ, লেবার্স। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করেই আমাদের মার্কেটে গুডস অ্যান্ড সার্ভিসের প্রোডাকশন হবে। এরপর আসে হচ্ছে লং রান। 3 নম্বরে আসে হচ্ছে লং রান। লং রান তাহলে কি হবে? নিজেরাই একটুখানি গেস কর। শর্ট রান যদি হয় ফিক্সড ফ্যাক্টর কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল ফ্যাক্টর চেঞ্জেবল, তাহলে লং রানে কি হবে? লং রানে হবে দুটো ফ্যাক্টরই চেঞ্জেবল, মানে আমি আমার ফিক্সড ফ্যাক্টরকেও যত ইচ্ছা চেঞ্জ করতে পারি,
আবার ভেরিয়েবল ফ্যাক্টরস যেগুলো থাকছে সেগুলোকেও আমরা যত ইচ্ছা চেঞ্জ করতে পারি। এখানে কোনো কিছুই ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে না। ক্লিয়ার? লং রানে তাহলে কি হবে? যে ফিক্সড ফ্যাক্টর থাকবে সেটাও চেঞ্জেবল, ফিক্সড ফ্যাক্টরকেও আমরা চেঞ্জ করতে পারবো, আবার ভেরিয়েবল ফ্যাক্টর যেটা থাকবে সেটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা হবে লং রান। এরপর আসে হচ্ছে ভেরি লং রান। 4 নম্বরে আসে হচ্ছে ভেরি লং রান। ভেরি লং রান বিজনেস তাহলে কি হবে? ভেরি লং রান বিজনেস ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর। যেরকম ডিমান্ড, ভেরি লং রান, ধর অনেকটা সময় যদি একটা মানুষ পায়, যদি কনজিউমারের পয়েন্ট অফ ভিউতে দেখি তাহলে কনজিউমারের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স চেঞ্জ হবে। যেরকম ধর একটা টাইমে যদি আমি ড্রেসের, যদি আমি আউটফিটের কথা বলি, তাহলে স্কিনি জিন্স খুব ট্রেন্ডে ছিল, কিন্তু সেটাই চেঞ্জ হতে হতে আস্তে আস্তে এখন ব্যাগি জিন্সে ট্রেন্ডটা এসে দাঁড়িয়েছে। তো মানুষের কনজিউমারের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স প্রত্যেকটা দিন যেতে যেতে বদলাতে থাকে। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স ভেরি লং রানে চেঞ্জ হয়ে যায়, যার ফলে কিন্তু প্রত্যেকটা গুডস অ্যান্ড সার্ভিসের প্রতি ডিমান্ডও চেঞ্জ হয়ে যায়। তাই ভেরি লং রানের একটা টুলস হচ্ছে ডিমান্ড, যেটা কিনা কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি? কনজিউমার। আবার ঠিক একই রকম ভাবে আমরা সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ দেখি। সাপ্লাইয়ের ভেরি লং রানে আমি অনেক বিল্ডিংস নিতে পারি, আমি অনেক মেশিনারিজ নিতে পারি, আমি অনেক লেবার্স কমাতে বাড়াতে পারি, অনেক লেবার্সকে আমরা আপডেট করতে পারি, আমরা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হতে পারে। তো সমস্ত কিছুর দিক থেকে সাপ্লাইতেও আমাদের কিন্তু অনেক বেশি ইনক্রিজ বা ডিক্রিজ যে কোনো কিছু হতে পারে। তো দুটোই চেঞ্জেবল। তাহলে ডিমান্ডের উপরেও ডিপেন্ড করে, সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে, আর এছাড়া ডিপেন্ড করে পপুলেশনের উপর। পপুলেশন যদি বেড়ে যায়, ভেরি লং রানে পপুলেশন বাড়তেই পারে, আর ইন্ডিয়ার ক্ষেত্রে তো পপুলেশন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে পপুলেশন বেড়ে যাওয়ার উপরেও কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেঞ্জ হয়ে গিয়ে মার্কেটে গুডস অ্যান্ড সার্ভিসের পরিমাণও চেঞ্জ হয়ে যায়, মার্কেটের ইকুইলিব্রিয়ামও চেঞ্জ হয়ে যায় এবং প্রাইসও চেঞ্জ হয়ে যায়। তাহলে ভেরি লং রানে ফ্যাক্টর কিভাবে ডিপেন্ড করে, কিসের কিসের উপর ডিপেন্ড করে? এক লেগ ডিমান্ড, যেটা হচ্ছে কনজিউমার্স টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। তারপর আছে সাপ্লাই, যেটা প্রডিউসার্সের ক্যাপাসিটি, অ্যান্ড 3 নম্বর আছে হচ্ছে ইনক্রিজ ইন পপুলেশন, ইনক্রিজ ইন পপুলেশন। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু ভেরি লং রানে প্রাইসকে ইনফ্লুয়েন্স করে। এই তিনটে ফ্যাক্টরই কিন্তু কাকে ইনফ্লুয়েন্স করে? প্রাইসকে, মার্কেট প্রাইসকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। লিখে নে তিনটে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স দ্য প্রাইস ইন ভেরি লং মার্কেট, ভেরি লং রান মার্কেট। ঠিক আছে, আই হোপ অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ড তোদের জন্য এখন ক্লিন অ্যান্ড ক্লিয়ার। অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ডে কতগুলো আমরা টাইপ দেখলাম মার্কেটে? 4 ধরনের। কি কি? একটা ভেরি শর্ট রান, একটা শর্ট রান, একটা ভেরি লং রান, আর একটা লং রান। 4টে। এইবার কিন্তু আসল জায়গা আসছে, যেটা কিনা পড়ার জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ কম্পিটিশন। ডিগ্রি অফ কম্পিটিশনের উপর ডিপেন্ড করে আমাদের মার্কেট কতগুলো, এটাই কিন্তু মেন জায়গা। অনেকটা বড় করবি জায়গা, আগে লেখ 4 নম্বরের বেসিস। অন দ্য বেসিস অফ, অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ কম্পিটিশন। এখানে আবার মার্কেট অনেকগুলো, একটা একটা করে লেখ। ফার্স্ট একদম 1 নম্বরে লেখ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। ঠিক আছে, তারপরে লেখ মনোপলি। কি লিখবি? মনোপলি। তারপরে আসবে মনোপলিস্টিক, তারপরে লেখ অলিগোপলি অ্যান্ড ডুওপলি। ওকে, লিখেছিস? এরপর লেখ বাইল্যাটারাল মনোপলি, বাইল্যাটারাল মনোপলি। তারপর লেখ মনোপসনি,
and last one is oligopsony. তাহলে কতগুলো টাইপ দেখলি? নাম্বারিং করে নে। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, নাম্বার 1, নাম্বার 2 monopoly, নাম্বার 3 monopolistic, নাম্বার 4 oligopoly and duopoly, নাম্বার 5 bilateral monopoly, নাম্বার 6 monopsony and নাম্বার 7 is oligopsony. এই 7টা টাইপের ব্যাপারে আমাদেরকে কিন্তু জানতে হবে। আর প্রথমেই আমরা যেটা হেডিং দিয়ে দেব সেটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের এক্সাম্পল হচ্ছে ভেজিটেবল মার্কেট, মানে যেই মার্কেটে ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড ভেরি লার্জ নাম্বার অফ সেলার্স থাকে, সেই ধরনের মার্কেটকে বলা হয় পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। এবং এইখানে কোনো রকম প্রাইসের ডিফারেন্স হয় না, নো প্রাইস ডিফারেন্স, সবার প্রাইস সেম থাকে। কেন থাকে আস্তে আস্তে বলবো। ফার্স্ট ফিচার্সে লেখ ভেরি লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার্স, very large number of buyers and sellers. So যেই মার্কেটে অনেক বায়ার্স থাকবে, অনেক সেলার্স থাকবে, তাকে বলা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ভেজিটেবল মার্কেট। ভেজিটেবল মার্কেটে প্রত্যেক দিন বাজারে দেখতে যা প্রচুর সেলার্স বসে আছে, আর প্রত্যেক দিন মার্কেটে কিন্তু বাজার করতে প্রচুর মানুষ যাচ্ছেও। ঠিক আছে, এইবার এটা সেকেন্ড ফিচার্স হচ্ছে যখন ভেরি লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার থাকবে। সে ফর এক্সাম্পল আজকে একজন বায়ার, মানে ধর তুই রোজ বাজারে যাস, ঠিক আছে, তোদের মধ্যে ধর কেউ একজন রোজ বাজারে যাস, এবং যে বাজারে যায় সে রোজ বাজারে যেতে গিয়ে একদিন মনে হলো যে না আমি আজকে বাজারে যাব না, এরকম ভাবে 2-4 জন ভাবলো। কিন্তু এই যে 2-4 জন বাজারে গেল না, তার জন্য মার্কেটে ডিমান্ড কি খুব বেশি কিছু চেঞ্জ হয়ে গেল? হলো না। তাই জন্য প্রাইসের উপরেও কি কোনো এফেক্ট পড়লো? পড়লো না, কারণ এই মার্কেটে কিন্তু অনেক অনেক বায়ার্স আছে। তাই কয়েকটা, 1-2 জন কিংবা ফিউ বায়ার্সের জন্য এই মার্কেটের ডিমান্ডে কোনো রকম চেঞ্জ হয় না, মানে ডিমান্ডে এফেক্ট হয় না, আর যার জন্য প্রাইসেও কিন্তু কোনো রকম চেঞ্জেস আসে না। ঠিক একইভাবে সাপ্লায়ারের ক্ষেত্রেও তাই, ভেরি লার্জ নাম্বার অফ সেলার্স যেহেতু থাকে, তাই একটা সেলার যদি একদিন ভেজিটেবল মার্কেটে কিছু বিক্রি করতে না চায়, তাতে কিন্তু সাপ্লাইতেও কোনো রকম এফেক্ট পড়ে না, যার জন্য কিন্তু প্রাইসেও কোনো রকম এফেক্ট পড়ে না। কেন প্রাইসে এফেক্ট করার কথা বলছি না? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর জন্য। কারণ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর ইন্টারসেক্ট পয়েন্ট থেকে কি তৈরি হয়? প্রাইস ডিটারমাইন হয়। ক্লিয়ার? ভেরি লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার্স। ওকে, এইবার পরের পয়েন্ট হচ্ছে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। এই মার্কেটে কিন্তু ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট আছে, কোনো রকম রেস্ট্রিকশন নেই। আচ্ছা, ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিটের কি দরকার পড়লো? একটা এক্সাম্পল দিচ্ছি, ভালোভাবে শুনবি। ধর তুই একটা বড় মার্কেটে দেখছিস যে একজন বসে, কেউ নেই, একটাই সেলার বসে মার্কেটে সেল করছে, ধর একটা ভেজিটেবল বিক্রি করছে একজন মার্কেটে, এবং সেই এরিয়ার আশেপাশে থেকে যেহেতু একটাই দোকান, সবাই তার কাছেই যাবে, এবং তার কাছে আসার পরবর্তীতে সেই লোকটা কি করবে? অনেক বেশি প্রফিট করবে, কারণ ওই এরিয়ায় যতজন আছে উনি কিন্তু একাই ওই মার্কেটে ভেজিটেবল বিক্রি করেন, তাই জন্য ওনার সেলটা অনেক বেশি হবে, আর যত সেল হবে তত বেশি প্রফিট হবে। আচ্ছা, সেটা দেখে একটা সাধারণ মানুষের কি মনে হতে পারে, মানে যারা অ্যাটলিস্ট বিজনেস মেন্টালিটির মানুষ, তারা মনে করবে যে যে জায়গায় বসে ওই লোকটা তো বেশ ভালোই প্রফিট করছে, তাহলে আমি ওখানে গেলে আমিও প্রফিট করব। এইটা ভেবে সেও কিন্তু তার বিজনেস তার পাশাপাশি বসাবে, এবং এই করতে গিয়ে কি হবে বলতো, সেকেন্ড যে লোকটা এসে বসালো, 2 জন হয়ে যাওয়ার জন্য সেলার এখন কি হয়ে যাবে, কাস্টমারদের যে পুরো স্রোতটা আছে 2 ভাগে ডিভাইড হয়ে যাবে। তাতে কি হয়ে যাবে, প্রথম সেলার যত বেশি প্রফিট করছিল, এখন দ্বিতীয় সেলার এসে যাওয়ার জন্য কি হয়ে যাবে, প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এরকম ভাবে অনেকে ভাববে যে এরা ভালো প্রফিট করছে, করতে গিয়ে সেই মার্কেটে কি করবে, ফ্রি এন্ট্রি নেবে, কারণ এই মার্কেটে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন থাকে না, যার ফলে ফ্রি এন্ট্রি আছে। ঠিক একই রকম ভাবে ভাইসি ভার্সা কি হবে, যদি দেখে যে অনেকে বসে আছে সেই মার্কেটে সেলার, সেরকম কনজিউমার এত ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এত ছড়িয়ে গেছে যে সবাই বেশিরভাগ মার্কেটে লস করছে সেলাররা, সেরকম ভাবে একজন যদি সেখান থেকে উঠে যায়, মানে এক্সিট নেয়, এরকম ভাবে কিন্তু এক্সিট হতে থাকবে। ঠিক আছে, একজন এক্সিট নিল, আর একজনের লস হচ্ছে বলে এক্সিট নিয়ে নিল সেই মার্কেট থেকে। ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিটের জন্য কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন থাকে না, তাই জন্য এটাকে বলা হয় ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। ক্লিয়ার? পারফেক্ট মার্কেটে এটা কিন্তু আরো একটা ফিচার্স। আচ্ছা, থার্ড ফিচার্স দেখবো এখানে
সাপ্লায়ার বা প্রডিউসার্স আর্ন নর্মাল প্রফিট ইন লং রান, নর্মাল প্রফিট ইন লং রান। কেন বললো? এইমাত্র বললাম, ওই যে ফার্স্টের দেখে প্রথম দিকে শর্ট রানে হতে পারে একটা সেলার বসে অনেক বেশি প্রফিট করছে, কিন্তু তার দেখা দেখি প্রফিট করছে দেখে আরো একজন এসে বিজনেস করবে, এরকম ভাবে অনেকে বিজনেস করতে গিয়ে কি হয়ে যাবে, প্রফিটটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লং রানে সবাই কি করবে, নর্মাল প্রফিটই কিন্তু আর্ন করবে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আর কি ফিচার্স আছে? এছাড়া আছে এই মার্কেটের সব প্রোডাক্ট হয় হোমোজিনিয়াস নেচারের। হোমোজিনিয়াস প্রোডাক্ট, হোমোজিনিয়াস প্রোডাক্ট মানে কি? সিমিলার প্রোডাক্ট, রাইট? না, হোমোজিনিয়াস প্রোডাক্ট মানে সিমিলার প্রোডাক্ট নয়। হেটেরোজিনিয়াস প্রোডাক্ট মানে সিমিলার প্রোডাক্ট। কি? হেটেরোজিনিয়াস মানে তো জানতাম আলাদা আলাদা, একটু বাদে সেটার ব্যাপারে আমরা পড়বো যখন মোনোপলিস্টিক কিংবা অলিগোপলি মার্কেটে পড়বো। কিন্তু তার আগে বোঝ হোমোজিনিয়াস প্রোডাক্ট মানে কি। হোমোজিনিয়াস প্রোডাক্ট মানে হচ্ছে আইডেন্টিক্যাল, সেম। ভেজিটেবল মার্কেটে কারোর থেকে তুই যদি ভেজিটেবল নিতে যাস, একটা সেলারের কাছে যে ভেজিটেবলস পাবি অন্য সেলারের কাছেও কিন্তু আইডেন্টিক্যাল, একদম সেম ভেজিটেবলস পাবি। তাই একজন যদি প্রাইস বাড়িয়ে দেয়, তুই কি করে যাবি, অন্য জনের কাছে শিফট করে যাবি। এই ধরনের প্রোডাক্টকে বলা হয় হোমোজিনিয়াস নেচারের প্রোডাক্ট। আর হোমোজিনিয়াস নেচারের প্রোডাক্ট মানে হচ্ছে আইডেন্টিক্যাল প্রোডাক্ট। কি প্রোডাক্ট? আইডেন্টিক্যাল প্রোডাক্ট। এবং হোমোজিনিয়াস নেচারের প্রোডাক্টে কি হয় বলতো, সাবস্টিটিউট পারফেক্ট সাবস্টিটিউট হয়। কি সাবস্টিটিউট হয়? পারফেক্ট সাবস্টিটিউট। কারণ একজনের কাছেও তুই যা জিনিস পাবি অন্য জনের কাছেও কি তুই সেম জিনিস পাবি, এবং সেম জিনিস পাওয়ার জন্য, আইডেন্টিক্যাল জিনিস পাওয়ার জন্য একজন যদি প্রাইস বাড়িয়ে যায়, আমরা সাথে সাথে অন্য জায়গায় শিফট করে যাই। সে মনে আছে প্রাইস অফ রিলেটেড গুডস যাকে ডিমান্ড এফেক্ট করে, তার মধ্যে দু ধরনের গুডস ছিল, একটা সাবস্টিটিউট, একটা কমপ্লিমেন্টারি। ঠিক আছে, সেইটাই হচ্ছে সাবস্টিটিউট। এইখানে পারফেক্ট মার্কেটে কিরকম হয় প্রোডাক্ট, একেবারে সাবস্টিটিউট মানে পারফেক্টলি সাবস্টিটিউট। মোনোপলিস্টিক মার্কেটে গিয়ে আমরা আবার পড়বো ক্লোজ সাবস্টিটিউটের ব্যাপারে, যখন যাব তখন পড়বো। এখন বোঝ এটা হচ্ছে কি ধরনের সাবস্টিটিউট, পারফেক্ট সাবস্টিটিউট। আর এখানে এই ধরনের মার্কেটে সবাইকার প্রাইস কি হয়, সেম হয়, প্রাইস হয় আইডেন্টিক্যাল। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রাইস হয়, প্রোডাক্ট প্রাইস হয় সেম, সবাইকার কাছে কি হবে, প্রাইস সেম থাকবে। না হলেই তো একজন যদি প্রাইস বাড়ায় অন্য জনের কাছে সঙ্গে সঙ্গে আমরা শিফট করে যাব। ঠিক আছে? আচ্ছা, এই মার্কেটে কিন্তু নো সেলিং কস্ট, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কিন্তু কোনো রকম সেলিং কস্ট লাগে না। আচ্ছা, আমি যদি একটুখানি প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, আমরা ইকোনমিক্স তো থিওরি পড়ছি, এই থিওরিতে অনেক কিছু আমরা দেখবো যেগুলো প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে মিলবে না। যখন এই জিনিসটাকে নিয়ে চর্চা করা হয়েছিল, লেখা হয়েছিল, তখন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কোনো সেলিং কস্ট থাকতো না। কিন্তু আজকে যদি আমরা ভেজিটেবল মার্কেটের কথা বলি, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, বিভিন্ন ধরনের এই অ্যাপগুলোতে, ফ্লিপকার্ট, ইনস্টামার্ট, এই প্রত্যেকটা জায়গাতে 10 মিনিটস ডেলিভারিতে আমরা কিন্তু ভেজিটেবলও পাই। তার মানে তাদের মধ্যেও কিন্তু কমপ্লিটলি কম্পিটিশন আছে এবং তাদের জন্য কিন্তু সেলিং কস্ট আছে। তারা কিন্তু আলু, পেঁয়াজ এই জিনিসগুলোর ওপরেও অফার দিয়ে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে। তো সেলিং কস্ট কাকে বলে? অ্যাডভার্টাইজমেন্ট, সেলের ওপর যে কস্টটা, একটা প্রোডাক্টকে সেল করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, এটাও হচ্ছে এক ধরনের সেলিং কস্ট। ঠিক আছে? তো আজকের দিনে প্র্যাকটিক্যাল লাইফে দেখতে গেলে কিন্তু সেলিং কস্ট আছে, বাট তোরা থিওরি অনুযায়ী বুকসে কিন্তু পড়বি সেলিং কস্ট নেই। এটা আমি একটু মানে থিওরি আর প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে জাস্ট এটা আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে। ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটেও আমরা কি দেখি, সেলিং কস্ট দেখতে পাই, কিন্তু বুকস অনুযায়ী যেটা রয়েছে নো সেলিং কস্ট, তাই আমরা নো সেলিং কস্ট কিন্তু পড়বো। ঠিক আছে, এখানে শেষ হয়ে যায় আমাদের পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। এরপর কিন্তু আমাদের যে মার্কেটটা আসে সেটা হচ্ছে মোনোপলি মার্কেট। 2 নাম্বার দিয়ে লেখ, মোনোপলি মার্কেট। এই মোনোপলি মার্কেটের নাম তো আমরা বহুবার শুনেছি এবং আমরা হয়তো জানিও কেউ কেউ। মোনোপলি মার্কেট মানে যেই মার্কেটে একজনই সেলার, সেলার একাই বসে আছে যে কিনা বিজনেস করছে, মানে যে প্রোডাক্ট, গুডস কিংবা সার্ভিস যে বানাচ্ছে সে মার্কেটে একাই রাজত্ব করছে,
সেই ধরনের মার্কেটকে বলা হয় মনোপলি মার্কেট। মানে যে মার্কেটে সেলার হয় একটা আর বায়ার্স হয় ভেরি লার্জ নাম্বারে, সেই মার্কেটকে বলা হয় মনোপলি মার্কেট। এবার আজকের দিনে প্র্যাকটিক্যাল লাইফে মনোপলি মার্কেটে সেরকম কোনো এক্সাম্পল নেই, তবুও যদি আমরা একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, বলতে পারি ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু কোনো সাবস্টিটিউট নেই। কিন্তু তোরা বলবি না ম্যাম, আমরা যদি ট্রেনে করে না যাই, বাসে করে যেতে পারি, অটো করে যেতে পারি। কিন্তু আমি বলবো, যদি তোরা ট্রেনে যাস, যে সময় কিংবা যে টিকিট প্রাইসে তোরা একটা ট্রেনে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন যেতে পারিস, বাস কিংবা অটো বা যে কোনো কিছুতে, সেই প্রাইস বা সেই টাইমের মধ্যে কিন্তু আমরা কোনো ডেস্টিনেশনে রিচ করতে পারি না। তো সেই জন্য মোটামুটি মনোপলি মার্কেটে যদি আমরা এক্সাম্পল নিতে হয়, এ ধরনের মনোপলি মার্কেটের তো সমস্ত এক্সাম্পলই হাইপোথেটিক্যাল, কোনো মার্কেটেই মনোপলি থাকতে পারে না। একটা জিনিস আসলে কেউ না কেউ আরো সেই জিনিসটাকে নিয়ে আবার সেই মার্কেটে চলে আসে। তো মোটামুটি যদি আমরা গভর্নমেন্টকে নিয়ে কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু এটার এক্সাম্পল হতে পারে। আচ্ছা, পারফেক্ট কম্পিটিশনে লিখেছিস এক্সাম্পল? না, লেখা হয়নি, লিখে না তাহলে। এক্সাম্পল এখানে হচ্ছে ভেজিটেবল মার্কেট, ঠিক আছে, ভেজিটেবল মার্কেট। ওকে, আচ্ছা, মনোপলি মার্কেটের এক্সাম্পলে ফার্স্টে লেখ ইন্ডিয়ান রেল। ঠিক আছে, এবার আমরা মনোপলি মার্কেটের ফিচার্স দেখবো। সব থেকে আগে তো লেখ ওয়ান সেলার অ্যান্ড ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স, তাই তো, ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স, অনেক বায়ার্স কিন্তু সেলার কতজন? মাত্র একজন। এই মার্কেটকেই বলা হয় মনোপলি মার্কেট। মনোপলি মার্কেট যে জিনিসটা তৈরি করছে, সেটার কি কোনো সাবস্টিটিউট আছে? নো সাবস্টিটিউট, নো ক্লোজ সাবস্টিটিউট, কারণ সে তো মার্কেটে একাই রয়েছে, তার তো কোনো সাবস্টিটিউট আসার কথাই নয়। তাই মনোপলি মার্কেটে কোনো রকম সাবস্টিটিউট থাকে না, নো ক্লোজ সাবস্টিটিউট। ওকে, এইবার মনোপলি মার্কেটে দুটো জায়গায় আমরা ডিল করব। মনোপলি মার্কেটে সেলার বিভিন্ন মার্কেট এরিয়া অনুযায়ী প্রাইস ডিফারেন্সিয়েশন করতে পারে। মনোপলি মার্কেটে তাহলে কি হয়? প্রাইস ডিফারেন্সিয়েটেড হতে পারে, প্রাইস ডিফারেন্সিয়েটেড হতে পারে। কিরকম ভাবে? ধর দুটো মার্কেটকে আমি ভেঙে নিচ্ছি, ধর এটা মার্কেট এ আর এটা হচ্ছে মার্কেট বি। ভালো করে বুঝবি, হ্যাঁ, এই জায়গাটা দুটো মার্কেট আছে। হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলছি, তো এটা কোনো রিয়েল লাইফ এক্সাম্পল বলছি না, এটা হাইপোথেটিক্যাল এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি যে ডিফারেন্সিয়েট মার্কেটে ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার জন্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড মনোপলি মার্কেটে কিরকম ভাবে আলাদা আলাদা হয় সেটা বুঝাবো। ভালো করে দেখ, দুটো মার্কেট আছে, একটা মার্কেট এ আর একটা মার্কেট বি। সে ফর এক্সাম্পল আমি একটা পেন বিক্রি করছি যেটা কেউ কিনা বিক্রি করে না। মার্কেট এ তে যারা রয়েছে তারা হচ্ছে সবাই স্টুডেন্টস, কি তারা? স্টুডেন্টস। আর মার্কেট বি তে রয়েছে সমস্ত নন স্টুডেন্টস, নর্মাল মানুষজন। এবার আমাকে বল, আমি যদি মার্কেটে পেন বিক্রি করি, প্রোডাক্ট যদি হয় কি পেন, তাহলে কার ডিমান্ড বেশি থাকবে? স্টুডেন্টস এর এখানে নাকি নন স্টুডেন্টস এর জায়গায়? অবভিয়াসলি স্টুডেন্টদের জায়গায় ডিমান্ড সব থেকে বেশি থাকবে। এইবার ধর আমি একটা পেনের প্রাইস রাখছিলাম 10 টাকা, হঠাৎ করে আমার মনে হলো যে আমি আমার ইচ্ছা মতন প্রাইস বাড়িয়ে দিলাম, আমি 10 টাকা থেকে করে দিলাম 100 টাকা। প্রাইসটাকে কি করে দিলাম? অনেকটা চেঞ্জ করে দিলাম। প্রাইস রেখেছিলাম আগে 10 টাকা, এখন প্রাইস করে দিলাম কত? 100 টাকা, মানে এতটা ইনক্রিজ করে দিলাম। কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডে কতটা চেঞ্জেস আসবে? অনেক কম। কেন? কারণ পেন তো আর কারোর কাছে পায় না, পেনের সেলার একমাত্র কে? আমি। পেনটা নিতে হলে কার থেকে নিতে হবে? আমার থেকে নিতে হবে। আর স্টুডেন্টসদের পেনের নিড থাকবে, অবশ্যই থাকবে। কিছুজন হয়তো এত দামি হয়ে যাওয়ার জন্য কিছুজন হয়তো পিছিয়ে আসবে পেন কেনা থেকে, কিন্তু বাকিরা কিন্তু পেন কিনবে। তার মানে প্রাইস যতটা বাড়লো, কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু ততটা কমলো না। প্রাইস বাড়লে কি হয়? ডিমান্ড কমে, তাই না? প্রাইসকে অনেকটা হাইপ করে দিয়েছে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জেস কি এসছে? অনেক কম। তাই জন্য এইখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিরকম হয়? ইনইলাস্টিক। কিরকম হয়? ইনইলাস্টিক। ইনইলাস্টিক মানে যেখানে চেঞ্জ হয় না। ইলাস্টিসিটি অফ ডিমান্ড 5 ধরনের হয়, একটা ইলাস্টিক, একটা ইনইলাস্টিক, একটা পারফেক্টলি ইলাস্টিক, একটা পারফেক্টলি ইনইলাস্টিক আর একটা ইউনিটারি ইলাস্টিক। এখানে আমরা কি দেখলাম? ইনইলাস্টিক। কেন ইনইলাস্টিক? ধর প্রাইসকে বাড়িয়ে দিলাম 100%, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডে চেঞ্জ আসলো ধর সে ফর এক্সাম্পল 30% বা 20%। যতটা আমি প্রাইসকে বাড়ালাম
তার থেকে অনেক কম পরিমাণে ডিমান্ডে আমরা চেঞ্জ দেখলাম। এই জিনিসটাকে বলা হয় ইনইলাস্টিক। একটা যদি আমি রাবার ব্যান্ডকে দিয়ে তুলনা করি, ধর একটা রাবার ব্যান্ড আছে যেটা স্ট্রেচেবিলিটি আমরা মেজার করব, সেটাকে ইলাস্টিসিটি বলবো, ইলাস্টিসিটি মেজার করব। ধর আমি একটা প্রেশার দিচ্ছি অনেক, যতটা প্রেশার দিচ্ছি তার থেকে অনেক কম পরিমাণ রাবার ব্যান্ডটা স্ট্রেচ হচ্ছে, তার মানে এটাকে বলা হয় ইনইলাস্টিক। ক্লিয়ার? তো এই যে স্টুডেন্টের যে মার্কেটটা ছিল, মার্কেট এ, সেখানে আমি পেনের দামকে অনেক ইনক্রিজ করে দেওয়া সত্ত্বেও কি হলো না, কোয়ান্টিটি ডিমান্ড অত বেশি কমলো না। কিন্তু নন স্টুডেন্ট মার্কেটের ক্ষেত্রে আমি 10 টাকা থেকে যদি বাড়িয়ে 100 টাকা করে দিই, তাহলে এখানে কোয়ান্টিটি ডিমান্ড অনেকটা বেশি পড়ে যাবে। মানে প্রাইস যদি আমি 100%ও বাড়াই না, তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ড কমে 200% নিচে চলে যাবে। এই ধরনের ইলাস্টিসিটিকে বলা হয় কি ইলাস্টিসিটি? ইলাস্টিক। কি বলা হয়? ইলাস্টিক। যতটা রাবার ব্যান্ডে প্রেস করলাম না, তার থেকে অনেক বেশি স্ট্রেচ হয়ে গেল। প্রাইসকে একটুখানি বাড়ালাম, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডে আকাশ পাতাল পার্থক্য চলে আসলো, অনেক কমে গেল কোয়ান্টিটি ডিমান্ড। এটাকে বলা হয় ইলাস্টিক। তাই মনোপলি মার্কেটে যেখানে যেরকম থাকে, সেলার সেই রকম বুঝে প্রাইসের ডিফারেন্সিয়েশন করে থাকে। কোনো জায়গায় যেখানে ইনইলাস্টিক মার্কেট, সেখানে মনোপলি মার্কেটে সেলার দাম যত ইচ্ছা মতন বাড়াতে পারে, আবার যেখানে মার্কেট ইলাস্টিক সেখানে সে ইচ্ছা মতন বাড়াতে পারে না। ইনইলাস্টিক মার্কেটে কি করতে পারে, সেলার ইচ্ছা মতন দাম বাড়াতে পারে, কিন্তু ইলাস্টিক মার্কেটে সে ইচ্ছা মতন দাম ইনক্রিজ করতে পারে না। সেজন্য মনোপলি মার্কেটে প্রাইস ডিফারেন্সিয়েশন দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইডি কি হয়, ইনইলাস্টিকে লেস দ্যান 1 হয়, আর এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইলাস্টিকে গ্রেটার দ্যান 1 হয়। এটা নিউমেরিক্যাল থ্রুতে আমরা যখন ডিনোট করি, ঠিক আছে, নিউমেরিক্স এর মধ্যে দিয়ে যখন আমরা বোঝাতে চাই ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তখন এই ইডি লেস দ্যান 1 হলে ইনইলাস্টিক, আর ইডি গ্রেটার দ্যান 1 হলে সেটা হয় ইলাস্টিক। আই হোপ মনোপলি মার্কেট তোদের জন্য এখন ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে একবার চলে আয়। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কে প্রাইস ডিটারমাইন করে? মার্কেট প্রাইস ডিটারমাইন করে, বা আমি বলতে পারি ইন্ডাস্ট্রি প্রাইস ডিটারমাইন করে, এবং ফার্ম হয় প্রাইস টেকার। এখানে হয় ইন্ডাস্ট্রি প্রাইস মেকার, লেখ পারফেক্টলি কম্পিটিটিভ একটু হয়, ভুলে গেছিলাম লেখাতে। ইন্ডাস্ট্রি হয় এখানে প্রাইস মেকার, অ্যান্ড ফার্ম হয় এখানে প্রাইস টেকার। কি বস্তু? ইন্ডাস্ট্রি আর ফার্ম কি? ফার্ম মানে একটা বিজনেস বা একটা সিঙ্গেল ফার্মের কথা বলা হচ্ছে, একটা সিঙ্গেল বিজনেস ফার্মের কথা বলা। আর ইন্ডাস্ট্রি মানে সেম টাইপের ফার্মকে নিয়ে, অনেকগুলো বিজনেস ফার্মকে নিয়ে এক একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। যেরকম আমি বলতে পারি একটা ফুড ইন্ডাস্ট্রি, অনেক খাবারকে নিয়ে, অনেক খাবারের ফার্মকে নিয়ে সেটা তৈরি হয় ফুড ইন্ডাস্ট্রি। অনেক অটোমোবাইলসকে নিয়ে তৈরি হয় একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি। মানে অনেকগুলো ফার্ম একত্রিত হয়ে তৈরি হয় একটা ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রিতে মার্কেটের থ্রু ঠিক এরকম ভাবে, এই যে এরকম ভাবে ডিমান্ড আর সাপ্লাই কার্ভের ইন্টারসেক্ট পয়েন্টের উপর ডিপেন্ড করে প্রাইস ডিটারমাইন করা হয়, এবং সেই প্রাইসটাকেই ফার্ম অ্যাকসেপ্ট করে। ফার্মকে সেই প্রাইসটা অ্যাকসেপ্ট করতে হয় যেটা ইন্ডাস্ট্রি ঠিক করে দেয়। মনোপলি মার্কেটে প্রাইস ঠিক করার অধিকার কার আছে? কার রাইট আছে? সেলারের নিজের। সেলার তার নিজের ইচ্ছা মতন প্রাইসকে ঠিক করতে পারে, কমাতে বাড়াতে পারে, সেই জন্যই সে প্রাইস ডিফারেন্সিয়েশন করতে পারে। আই হোপ সবার এটা ক্লিয়ার আছে। এরপর আমরা দেখব হচ্ছে থার্ড মার্কেট, মোনোপলিস্টিক মার্কেট। কি মার্কেট? মোনোপলিস্টিক মার্কেট। মোনোপলিস্টিক মার্কেটের এক্সাম্পল আমি যদি নিই, তাহলে হবে একটা সোপ মার্কেট। আমি এক্সাম্পল হিসাবে নিলাম একটা সোপ মার্কেট। মোনোপলিস্টিক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আমরা পারফেক্ট মার্কেটেরও অনেক ফিচার্স পাবো, আবার মোনোপলিরও অনেক ফিচার্স পাবো। তো দুটোকে মিলিয়ে তৈরি হয় মোনোপলিস্টিক মার্কেট, যেখানে সেলার হয় হিউজ, সেলার ভেরি লার্জ হয় না, সেলার হয় লার্জ, এবং বায়ার্স হয় ভেরি লার্জ। মানে পারফেক্টলি কম্পিটিটিভের থেকে কম সেলার্স থাকে, কিন্তু মোনোপলির থেকে অবভিয়াসলি বেশি সেলার থাকবে। মানে পারফেক্টলি কম্পিটিটিভের থেকে একটু তুলনামূলক কম থাকে যেখানে ফার্মের এঙ্গেজমেন্ট, সেই ধরনের মার্কেটকে বলা হয় মোনোপলিস্টিক মার্কেট, নট মোনোপলি মার্কেট। কি মার্কেট? মোনোপলিস্টিক মার্কেট। তাহলে আমরা এখানে লিখতে পারি লার্জ নাম্বার অফ সেলার্স বাট ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স, লার্জ নাম্বার অফ সেলার্স অ্যান্ড ভেরি লার্জ নাম্বার অফ
বায়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমরা যে প্রোডাক্টগুলোকে দেখতে পাই সেই প্রোডাক্টগুলোকে বলা হয় হেটেরোজিনিয়াস প্রোডাক্ট। কি প্রোডাক্ট? হেটেরোজিনিয়াস প্রোডাক্ট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কি ধরনের দেখতে পেতাম প্রোডাক্ট? হোমোজিনিয়াস প্রোডাক্ট। আর এখানে দেখতে পাই হেটেরোজিনিয়াস প্রোডাক্ট। হেটেরোজিনিয়াস প্রোডাক্ট মানে হচ্ছে সিমিলার টাইপের প্রোডাক্ট, হোমোজিনিয়াস মানে আইডেন্টিক্যাল, একদম সেম, আর হেটেরোজিনিয়াস মানে হচ্ছে সিমিলার, কাইন্ড অফ সেম। আমি যদি বলতে পারি যে জাম প্রোটেক্টিভ সোপ রয়েছে, জাম প্রোটেক্টিভ সোপের অনেকগুলো ব্র্যান্ড রয়েছে, লাইফ বয়, ডেটল, স্যাফলন। এবার এক একটা কনজিউমার এক একটা ব্র্যান্ডকে প্রেফার করে। ঠিক একই রকম ভাবে আমি যদি বিউটি সোপের দিকে দেখতে চাই, লাক্স, তারপর ডাভ, এই ধরনের অনেক বিউটি সোপ প্রোডাক্ট আছে। তো এইখানে এক একজন এক একটা ধরনের ব্র্যান্ডকে চয়েস করে, এক এক ধরনের ব্র্যান্ডকে চুজ করে, কিন্তু প্রোডাক্ট কি হয়? আলাদা আলাদা হয়। দুটোই জার্ম প্রোটেক্টিভ, লাইফ বয়ও জার্ম প্রোটেক্টিভ, ডেটলও জার্ম প্রোটেক্টিভ, কিন্তু দুজনে দুজনের থেকে কি আলাদা। তাই এদের সাবস্টিটিউটটা ক্লোজ সাবস্টিটিউট হয়। যেরকম পারফেক্ট মার্কেটে পারফেক্ট সাবস্টিটিউট হয়, মানে একজনের থেকে তুই আলু কিনতে গেলেও সে আলু পাবি, অন্যজনের থেকে আলু কিনতে গেলেও সেম আলু পাবি। কিন্তু এখানে সোপের ক্ষেত্রে ব্র্যান্ড অনুযায়ী জার্ম প্রোটেক্টিভ হলেও দুটো আলাদা ব্র্যান্ড হয়ে যায়, একে অন্যের থেকে একটু হলেও তফাৎ তৈরি করে। তো এই ধরনের প্রোডাক্টকে কি প্রোডাক্ট বলা হয়? হেটেরোজিনিয়াস প্রোডাক্ট বলা হয়। কি প্রোডাক্ট? হেটেরোজিনিয়াস প্রোডাক্ট। আর এদের সাবস্টিটিউট কিরকম হয়? ক্লোজ সাবস্টিটিউট হয়, ক্লোজড সাবস্টিটিউট হয়। এইখানে কিন্তু সেলিং কস্ট এক্সিস্ট থাকে, সেলিং কস্ট এক্সিস্ট, এখানে কিন্তু সেলিং কস্ট এক্সিস্ট থাকে। কারণ কি? যেরকম পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা দেখেছি যে কোনো রকম সেলিং কস্ট লাগে না, কিন্তু আজকে দেখ সোপ ব্র্যান্ডের আমরা যথেষ্ট ভালো অ্যাডভার্টাইজমেন্ট দেখি, কে কত ভালো অ্যাডভার্টাইজমেন্ট দেবে তার উপর ডিপেন্ড করে তার বেশি সেল হয়, তাই না? তো তাদের কিন্তু সেলিং কস্ট ইনভলভ থাকে। তো মনোপলিস্টিক মার্কেটে কি হয়? মনোপলিস্টিক মার্কেট সব থেকে আগে বল, মনোপলি আর পারফেক্ট মার্কেটের কম্বিনেশন। তাহলে লিখে দে, কম্বিনেশন অফ পারফেক্ট অ্যান্ড মনোপলি মার্কেট। মনোপলি মার্কেট অ্যান্ড পারফেক্ট মার্কেটের কিন্তু এটা একদম কম্বিনেশন, যেটা হচ্ছে কিনা মনোপলিস্টিক মার্কেট, যেখানে লার্জ নাম্বার অফ সেলার্স থাকে বাট ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স থাকে। যত সেলার থাকে তার থেকে অনেক বেশি বায়ার্স থাকে। ক্লিয়ার? আচ্ছা, হেটেরোজিনিয়াস নেচারের প্রোডাক্ট হয়, ক্লোজ সাবস্টিটিউট থাকে, আর সেলিং কস্ট এদের এক্সিস্ট থাকে। এটা গেল হচ্ছে মনোপলিস্টিক মার্কেট। ঠিক আছে, এরপর আসে হচ্ছে 4 নম্বরে অলিগোপলি। কি মার্কেট? অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেট হচ্ছে মনোপলিস্টিকের থেকে একটু অন্যরকম, অনেকটা একরকম কিন্তু কিছু কিছু জিনিস আলাদা আছে। যেরকম মনোপলিস্টিক মার্কেটে লার্জ নাম্বার অফ সেলার্স থাকে, সেরকম ভাবে অলিগোপলিতে লার্জ নাম্বার অফ সেলার্স না, ফিউ নাম্বার অফ সেলার্স থাকে। আর এই ফিউ কথাটার অর্থ কি? অবভিয়াসলি একের বেশি হতে হবে। একের বেশি কেন হতে হবে? একজন মার্কেটে যদি সেলার থাকে তাহলে তো অবভিয়াসলি সেটা মনোপলির আন্ডারে চলে আসে, কিন্তু অলিগোপলি হলে মিনিমাম 2 ফার্মসের এক্সিস্টেন্স থাকতেই হবে। 2 থেকে 10-এর মধ্যে যে ফার্মগুলো থাকে কোম্পানির, যে সমস্ত প্রোডাক্টের 2 থেকে 10 খানা ফার্ম থাকে আমাদের দেশে, সেই ধরনের মার্কেটকে বলা হয় অলিগোপলি মার্কেট। কি মার্কেট? অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেটে কি হয়? ফিউ সেলার্স বাট লার্জ নাম্বার অফ বায়ার্স, মানে ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স, যেখানে বায়ার্স অনেক থাকবে কিন্তু সেলার থাকবে ফিউ। ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স। আর এই ফিউ বলতে কত বোঝানো হয়েছে লিখে রাখ, 2 to 10 বিজনেস ফার্মস এর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অলিগোপলি মার্কেট। ক্লিয়ার? আচ্ছা, এইবার অলিগোপলিতে কি ধরনের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়? হোমোজিনিয়াস নাকি হেটেরোজিনিয়াস? অলিগোপলিতে 2 ধরনের কিন্তু প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। তাহলে অলিগোপলিতে কত ধরনের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়? 2 ধরনের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে হোমোজিনিয়াস নেচারেরও দেখা যায়, আর একটা হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস প্রোডাক্ট বলতে যেখানে কি হয়, একে অন্যের আইডেন্টিক্যাল হয়, একটা প্রোডাক্ট অন্য প্রোডাক্টের আইডেন্টিক্যাল হয়, কিন্তু আইডেন্টিক্যাল প্রোডাক্ট মার্কেটেও যদি কম ফার্মস থাকে তাহলে সেই মার্কেটকে বলি অলিগোপলি। এক্সাম্পল, সিমেন্ট মার্কেট। সিমেন্ট মার্কেটে দেখতে যা আল্ট্রাটেক, আম্বুজা, তারপর এসিসি, এই ধরনের যে ফার্মগুলো আছে সিমেন্ট মার্কেটে, দেখ একে অন্যের থেকে কি কিছু আলাদা? প্রত্যেকটা কোম্পানির সিমেন্ট কি আইডেন্টিক্যাল, বাট প্রত্যেকটা ব্র্যান্ড আলাদা আলাদা তো
মানে একটাই প্রোডাক্ট মানে একটাই হোমোজিনিয়াস প্রোডাক্ট, একটা একে অন্যের থেকে সিমেন্ট কিন্তু একদম সিমিলার, কিন্তু মার্কেটে ফার্ম কত রয়েছে? মাত্র 2-4টে, তাই তো, মানে ফিউ ফার্মস রয়েছে। তাই এই ধরনের মার্কেটকে বলা হয় অলিগোপলি। আর যেই অলিগোপলি মার্কেটে হোমোজিনিয়াস নেচারের প্রোডাক্ট থাকে, সেই অলিগোপলিকে বলা হয় পিওর অলিগোপলি বা পারফেক্ট অলিগোপলি। হোমোজিনিয়াস প্রোডাক্টের অলিগোপলিকে বলা হয় পিওর অলিগোপলি। ঠিক আছে, কি বলা হয়? পিওর অলিগোপলি। আর এখানে কিরকম সাবস্টিটিউট হয়? পারফেক্ট সাবস্টিটিউট থাকে। কি থাকে? পারফেক্ট সাবস্টিটিউট থাকে। যেরকম এক্সাম্পল লেখ, সিমেন্ট। আর যেই অলিগোপলি মার্কেটে হেটেরোজিনিয়াস নেচারের প্রোডাক্ট দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ইমপিওর অলিগোপলি। কি অলিগোপলি? ইমপিওর বা ডিফারেন্সিয়েটেড। আচ্ছা, ইমপিওর বা ডিফারেন্সিয়েটেড অলিগোপলি। তাহলে যেই অলিগোপলি মার্কেটে ডিফারেন্সিয়েট প্রোডাক্ট দেখতে পাওয়া যায়, মানে হেটেরোজেনিয়াস নেচারের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় ইমপিওর বা ডিফারেন্সিয়েটেড অলিগোপলি। এক্সাম্পল যদি দেখি তাহলে দেখব বিভিন্ন টেলিকম সার্ভিসগুলো, যেরকম জিও, এয়ারটেল, ভি, এরা দেয় প্রত্যেকেই নেটওয়ার্ক সার্ভিস দিচ্ছে, টেলিকম সার্ভিস দিচ্ছে, বাট একে অন্যের থেকে একটু হলেও কিন্তু ডিফারেন্ট, এবং সেটাও ফিউ ফার্মস এক্সিস্টেন্স রয়েছে বলে এই মার্কেটকে অলিগোপলির আন্ডারে ফেলা হচ্ছে, এবং প্রত্যেকের সার্ভিস একটু হলেও একে অন্যের থেকে ডিফারেন্ট বলে হেটেরোজিনিয়াস নেচারের হয়ে যাচ্ছে, আর যার জন্য এটা ইমপিওর বা ডিফারেন্সিয়েটেড অলিগোপলির আন্ডারে আসছে। এক্সাম্পল লিখে দে, টেলিকম সার্ভিসেস যেরকম জিও, এয়ারটেল, ভি, এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু দেখতে দেখতে অলিগোপলিও কিন্তু ডান হয়ে গেল। এইবার তাহলে বাকি রইল মাত্র আর কয়েকটা। কতগুলো হয়ে গেল দেখ? পারফেক্টলি কম্পিটিটিভ, মোনোপলি, মোনোপলিস্টিক, অলিগোপলি। আচ্ছা, এবার আছে হচ্ছে ডুওপলি। অলিগোপলির সঙ্গেই আমি বলেছিলাম রয়েছে ডুওপলি। তাহলে যদি আমি আর একটা পয়েন্ট করে লিখি ডুওপলির কথা, ডুওপলিতে কিছুই না, ডুওপলিতে আমি ফার্স্টেই বলেছি একের বেশি হয়ে গেলেই ফার্ম সেটা অলিগোপলির আন্ডারে চলে আসে। আর ডুওপলি বলতে, পার্টিকুলার ডুওপলি কাকে বলে বলতো? যখন সেই মার্কেটে দুখানাই ফার্মস আছে কিন্তু ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স আছে, সেই অলিগোপলিকে বলা হয় ডুওপলি। ঠিক আছে, পার্টিকুলার সেই অলিগোপলিকে বলা হয় ডুওপলি। তাহলে ডুওপলি কাকে বলছে? যেখানে কিনা টু সেলার্স অ্যান্ড লার্জ নাম্বার অফ বায়ার্স এক্সিস্ট করে, তাকে বলা হয় ডুওপলি। এটা কিন্তু অলিগোপলিরই একটা পার্ট। একের বেশি যখন হয়ে যায়, শুধুমাত্র দুটো ফার্মেসেরই যখন এক্সিস্টেন্স থাকে তাকে ডুওপলি বলে, আর দুই থেকে তার বেশি যদি থাকে, মোটামুটি 10টার মধ্যে, তাহলে তাকে অলিগোপলির আন্ডারে ফেলা হয়। এই অলিগোপলি আর ডুওপলিকে একসঙ্গে রাখা হয়। ক্লিয়ার? এরপর পড়বো হচ্ছে আমরা, কত নম্বর এটা গেল দেখি? 4 নম্বর। এবার 5 নম্বরে আমরা পড়বো হচ্ছে বাইল্যাটারাল মনোপলি। কি মনোপলি? বাইল্যাটারাল মনোপলি। বাইল্যাটারাল মনোপলি কিছুই না, মনোপলিতে যেরকম একটা সেলার থাকে, আর বাইল্যাটারাল মনোপলিতে দুদিক থেকেই একজন একজন করে থাকে, মানে একজন সেলার আর একজন বায়ার্স, এবং তাদের দুজনকার বার্গেনিং পাওয়ারের উপর ডিপেন্ড করে সেই মার্কেটে প্রাইসকে ডিটারমাইন করা হয়। সেলার কত দামে দিতে চাইছে আর বায়ার্স কত দামে নিতে চাইছে, মানে যেই মার্কেটে মাত্র একজনই বায়ার্স থাকে এবং মাত্র একজনই সেলার্স থাকে, সেই মার্কেটকে কি বলা হয়? বাইল্যাটারাল মনোপলি। লিখে নে, ওয়ান সেলার অ্যান্ড ওয়ান বায়ার। ঠিক আছে, এটাকে বলা হয় বাইল্যাটারাল মনোপলি। এরপরে লাস্টের আর দুটো বাকি রয়েছে, সেটার মধ্যে 6 নম্বরে আসে হচ্ছে মোনোপসনি। কি হয়েছে? মোনোপসনি। মোনোপসনি কি জানিস? মোনোপসনি হচ্ছে মোনোপলির কমপ্লিমেন্টারি একটা টার্ম। আগে লেখ, মোনোপসনি ইজ কমপ্লিমেন্টারি অফ মোনোপলি মার্কেট, ইজ কমপ্লিমেন্টারি অফ মোনোপলি মার্কেট। মানে মোনোপলি বলতে কি বুঝি? একটা সেলার অনেক বায়ার, তাই তো? মোনোপসনিতে ঠিক উল্টোটা হয়, একটা বায়ার অনেক সেলার, মানে তোকে বিক্রি করার জন্য অনেক সেলার এক্সিস্ট করছে, কিন্তু বায়ার হিসাবে একমাত্র তুই একা।
সেটাকে বলা হয় মনোপসনি মার্কেট। এগুলো ভীষণ হাইপোথেটিক্যাল ব্যাপার, এগুলো জাস্ট থিওরি, এগুলো রিয়েল এক্সিস্টেন্স খুব কমই পাওয়া যায় বা পাওয়া যায় না বললেই চলে। তো সেই জন্য এগুলোর এক্সাম্পল আর লেখাচ্ছি না। মনোপসনি মার্কেটে তাহলে কি হবে, ঠিক মনোপলির উল্টো হয়ে যাবে, লিখে নে, ওয়ান বায়ার অ্যান্ড লার্জ নাম্বার অফ সেলার্স, লার্জ নাম্বার অফ সেলার্স। ক্লিয়ার? আচ্ছা, মোনোপসনিতেই আরো একটা টার্মের ব্যাপারে জানতে পেরেছি, সেটা হচ্ছে মোনোপসনিস্টিক। মোনোপসনিস্টিক, মোনোপসনিস্টিক আবার হচ্ছে মোনোপলিস্টিকের কমপ্লিমেন্টারি। দিস ইজ আ কমপ্লিমেন্টারি অফ কোন মার্কেট? মোনোপলিস্টিক মার্কেট। মোনোপলিস্টিক মার্কেট, মোনোপলিস্টিক মার্কেটে যেমন কি হয়, লার্জ নাম্বার অফ সেলার থাকে এবং সেই সেলাররা যদি ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট তৈরি করতে আরম্ভ করে, তাহলে সেই মার্কেটকে বলা হয় মোনোপসনিস্টিক মার্কেট। তাহলে এটা হলো মোনোপলিস্টিক মার্কেটে কি হয়ে গেল, কমপ্লিমেন্টারি। লেখ, মোনোপসনিস্টিক মার্কেটে যেটা লেখা আছে সেটা লেখ, if the seller produce differentiated products then this type of market is called monopsonistic market. আই হোপ ক্লিয়ার আছে, একদম গোলাবি না। মোনোপসনি হচ্ছে মোনোপলির কমপ্লিমেন্টারি, মোনোপসনিস্টিক হচ্ছে মোনোপলিস্টিকের কমপ্লিমেন্টারি। মোনোপলি আর মোনোপলিস্টিক কিন্তু দুটো আলাদা টার্ম। মোনোপলির কমপ্লিমেন্টারি, আর একবার বল একসাথে, মোনোপলির কমপ্লিমেন্টারি মোনোপসনি, মোনোপলিস্টিকের কমপ্লিমেন্টারি মোনোপসনিস্টিক। মোনোপলির কমপ্লিমেন্টারি মোনোপসনি, মোনোপলিস্টিকের কমপ্লিমেন্টারি মোনোপসনিস্টিক। আই হোপ ক্লিয়ার, ঠিক আছে, একদম গোলাবি না, দুটো কিন্তু কনফিউজ হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, আচ্ছা, এবার লাস্ট যেটা পড়ে রয়েছে 7 নম্বরে, সেটা হচ্ছে অলিগোপসনি। কি? অলিগোপসনি। অলিগোপসনি তাহলে কি হতে পারে একটু বলে দে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অফ অলিগোপলি, যেখানে কিনা ফিউ নাম্বার অফ বায়ার্স থাকে বাট লার্জ নাম্বার অফ সেলার্স থাকে। সেলার্স অনেকে আছে কিন্তু কিছুজনই মাত্র বায়ার্স আছে সেই প্রোডাক্টগুলোকে কিনতে পারার জন্য। ঠিক আছে, তাহলে লেখ, few numbers of buyers and large number of sellers. ঠিক আছে, this market is complementary of oligopoly market. এই সবকটা মোনোপসনি, অলিগোপসনি এগুলো হচ্ছে সব কমপ্লিমেন্টারি এক একটা মার্কেটের। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 1 হয়ে গেল কিন্তু শেষ, যেটা কিনা ডিফারেন্ট টাইপস অফ মার্কেট। ডিফারেন্ট টাইপস অফ মার্কেটে যদি আমরা একটু সামারি করি তাহলে কি কি পড়লাম। ডিফারেন্ট টাইপ অফ মার্কেটে দেখলাম মার্কেট কাকে বলে, যেখানে কনজিউমার এন্ড প্রোডিউসার্স দুটো মানুষেরই এঙ্গেজমেন্ট থাকে, সেটাকে বলা হয় মার্কেট। এবার আমরা মার্কেটে 4টে বেসিসে আমরা বিভিন্ন টাইপ দেখেছি। সেই ক্লাসিফিকেশনে 4টে বেসিস কি কি ছিল, একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার বেসিসে, একটা টাইমের বেসিসে, একটা কমোডিটির বেসিসে, আর একটা হচ্ছে ডিগ্রি অফ কম্পিটিশনের উপর। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল এরিয়ার অনুযায়ী কতগুলো মার্কেট দেখেছি, 3টে। কি কি? লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। তারপর অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ কমোডিটির অনুযায়ী কমোডিটি মার্কেট, ফ্যাক্টর মার্কেট, শেয়ার মার্কেট। অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ডে দেখেছি ভেরি শর্ট রান, লং রান অ্যান্ড ভেরি লং রান। আচ্ছা, তারপর দেখেছি হচ্ছে ডিগ্রি অফ কম্পিটিশনের বেসিসে অনেকগুলো মার্কেট, তার মধ্যে একটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, তারপর মোনোপলি, তারপর মোনোপলিস্টিক, তারপর অলিগোপলি অ্যান্ড ডুওপলি, তারপর এটা দেখেছি বল বাইল্যাটারাল মোনোপলি, তারপর দেখেছি অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ কম্পিটিশন। ডিগ্রি অফ কম্পিটিশনের বেসিসে আমরা অনেকগুলো মার্কেটকে দেখেছি। কি কি? 1 নম্বর দেখেছি পারফেক্ট কম্পিটিটিভ, তারপর দেখেছি মোনোপলি, তারপর দেখেছি মোনোপলিস্টিক, তারপর দেখেছি অলিগোপলি অ্যান্ড ডুওপলি, তারপর দেখেছি বাইল্যাটারাল মোনোপলি, তারপর কমপ্লিমেন্টারি অফ মোনোপলি মোনোপসনি, তারপর দেখেছি লাস্ট অলিগোপসনি। মানে 7 টাইপের আমরা মার্কেট দেখেছি অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ কম্পিটিশন। ঠিক আছে, তাহলে এখানেই হয়ে যায় কিন্তু আমাদের চ্যাপ্টারটা এন্ড, চ্যাপ্টার 1 এন্ড হয়ে যায়। আচ্ছা,
এই চ্যাপ্টারের রিলেটেড পরবর্তী আরো কিছু টপিকস আছে যেগুলো কিনা সেটা আলাদা চ্যাপ্টারের মধ্যে আসে, সেটা হচ্ছে প্রাইস ডিটারমিনেশন আন্ডার পারফেক্ট মার্কেট অ্যান্ড প্রাইস ডিটারমিনেশন আন্ডার মোনোপলি। মানে তোদের তো এতগুলো মার্কেট পড়লি, এরপরে শুধুমাত্র প্রাইস ডিটারমিনেশন আমরা দুটো মার্কেটেরই শিখবো, একটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ড যেটা মোনোপলি মার্কেট। এই দুটো মার্কেটের যদি আমরা প্রাইস ডিটারমিনেশন শিখে যাই তাহলে এই রিলেটেড যে টপিকগুলো আছে সেটা কমপ্লিট হয়ে যায়, বাট সেটা প্রত্যেকটাই আলাদা আলাদা চ্যাপ্টার্স। ঠিক আছে, আই হোপ পুরো ভিডিওটা তোরা বুঝতে পেরেছিস, পুরো চ্যাপ্টারটা তোরা বুঝতে পেরেছিস। স্টিল যদি তোরা বুঝতে না পারিস কমেন্ট করিস আমাকে, কমেন্টে সেটা বোঝানো পসিবল আমি বোঝাবো। যদি কোনো টপিক নিয়ে মনে হয় যে ডিফারেন্ট কোনো ভিডিও বানানো দরকার আমাকে কমেন্ট করিস, আমি সেটার উপরেও কিন্তু ভিডিও বানাবো। তো আমাদের রিভিশন সিরিজ কিন্তু চলতে থাকবে, নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সো আজকের জন্য বাই।